গল্পের শুরুতে একটি ভয়েস আমাদের বলে অনেক লম্বা সময় আগে অনেক ভয়ানক একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা আর্থ আর হেভেন দুইটাকেই একদম কাঁপিয়ে দিয়েছিল। চারপাশের সবকিছু একদম ধ্বংস হয়ে যাচ্ছিল। এই যুদ্ধটাকে থামানোর জন্য মানুষ আর দেবতারা একসাথে মিলে কাজে লেগে পড়ে, আর এখান থেকেই তাদের নিজস্ব একটা নিয়ম কানুন তৈরি হয়ে যায়। সবকিছু ঠিক করে সবাই আবারও সবার আগের জায়গায় ফিরে যায়, আর দুনিয়াতে আবারও শান্তি চলে আসে। এখান থেকে গল্পটা অনেক বছর সামনে চলে আসে। আমরা আকাশে মেঘের উপরে একটা উড়ন্ত জাহাজ দেখতে পাই। সেই জাহাজে আমরা একটা ছেলেকে দেখি। ছেলেটার নাম হচ্ছে এয়ারল্যাং। সেখানে আমরা তার দুইটা সাথীকেও দেখতে পাই। এরা সবাই একসাথে বাউন্টি হান্টার্স বা ভাড়াটে গুন্ডা হিসেবে কাজ করে। তখন তাদের কাছে এই যন্ত্রের মাধ্যমে একটা কাজের সন্ধান আসে। তারা এই কাগজে দেখানো ছেলেটাকে ধরার জন্য একটা শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এয়ারল্যাং জাহাজ থেকে নেমে একটা ছোট গাড়িতে করে একটা শহরে চলে আসে। ওই শহরে রাতের বেলা বৃষ্টির সময় সে যেই ছেলেকে খুঁজতে এখানে এসেছিল তার সামনে চলে আসে। ছেলেটা বলে, তুমি কি এখানে কিছু কিনতে এসেছো? তখন এয়ারল্যাং ওই কাগজটা দেখিয়ে বলে, আমি এখানে তোমাকেই ধরতে এসেছি। ওই ছেলেটার সঙ্গে থাকা একটা ডেমন এয়ারল্যাং এর উপর আক্রমণ করে, কিন্তু এয়ারল্যাং খুবই দক্ষতার সাথে ওই ডেমনকে হারিয়ে দেয়। এটা দেখে ছেলেটা ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর এয়ারল্যাং তার পিছনে পিছনে আসতে থাকে। তারা ফ্লাইং কারে করে একে অপরের পিছু করতে থাকে। অনেকক্ষণ সময় এরকম করার পর আকাশে অনেকটা উপরে আসার পরে যখন সে ওই ছেলেটাকে ধরেই ফেলবে, তখনই এয়ারল্যাং এর ফ্লাইং কারের গ্যাস শেষ হয়ে যায়। ছেলেটা মনে করে সে হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু তখনই এয়ারল্যাং এর ওই উড়ন্ত জাহাজ থেকে তার বন্ধুরা একটা জালের মাধ্যমে ওই ছেলেটাকে ধরে ফেলে। এয়ারল্যাং এর এই বন্ধু বলে, তোমার কুকুর তোমার ঘ্রাণটাকে চিনে ফেলেছিল, সেজন্যই আমরা এখানে এসে একে ধরতে সক্ষম হয়েছি। তখন এয়ারল্যাং এর কুকুর ওই ছেলেটার উপর আক্রমণ করে। ছেলেটা ভয় পেয়ে বলে, তোমরা টাকা চাও না? আমাকে ধরার জন্য তোমাদেরকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে আমি তোমাদের তার চেয়ে 5 গুণ বেশি টাকা দেব। টাকা কোন জায়গায় আছে আমি তোমাদেরকে সন্ধান দেব, আমাকে ছেড়ে দাও। এয়ারল্যাং এর বন্ধু বলে যে এটা একটা ভালো চুক্তি হতে পারে, এটা অতটাও খারাপ না। এয়ারল্যাং বলে, ঠিক আছে, আমরা একটা টস করব। এই টসই সিদ্ধান্ত নিবে যে তোমাকে আমরা ছেড়ে দেব না তোমাকে ধরে রাখবো। এয়ারল্যাং একটা কয়েন উপরে ছুঁড়ে মারে, আর পরের দৃশ্যে আমরা দেখি সে ওই ছেলেটাকে জেলখানায় পাঠিয়ে দিয়ে তাদের পুরস্কার নিয়ে নিয়েছে। তারপরে এয়ারল্যাং যখন আবারও জাহাজে ফিরে আসে তখন সে দেখতে পায় তার সাথে একটা মেয়ে দেখা করতে এসেছে। তারা সবাই মনে করেছিল এই মেয়েটা হয়তো তাদের কোনো নতুন কাজ দিতে এসেছে। মেয়েটা বলে, আমি একজনকে খুঁজতে চাই। এয়ারল্যাং বলে, আমরা হচ্ছি বাউন্টি হান্টার্স, আমরা সবাইকে ধরি, কাউকে খুঁজি না। মেয়েটা বলে, তাহলে আমি কাউকে ধরতে চাই। আমি যাকে ধরতে চাই সে আমার বোনের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিসকে চুরি করে নিয়েছে। এয়ারল্যাং বলে, সে কি চুরি করেছে? মেয়েটা বলে, এটা আমি তোমাকে বলতে পারবো না। এয়ারল্যাং বলে, কোনো সমস্যা নেই, এতে আমার কিছুই যায় আসবে না, উল্টো এটা আমারই টেনশন কমাবে। মেয়েটা বলে, আমি আর আমার বোন একে অপরের অনেক কাছে ছিলাম। 12 বছর আগে হওয়া ওই ভয়ানক যুদ্ধের সময় আমার বোন হারিয়ে গিয়েছিল। যেই জিনিসটা চুরি হয়েছে ওইটা আমার বোনের সর্বশেষ একমাত্র স্মৃতি। তুমি কি আমাকে সাহায্য করবে? এয়ারল্যাং বলে, করব, কিন্তু আমাকে টাকা দিতে হবে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওই জিনিসটা হচ্ছে ল্যাম্প অফ উইশেস। এই জিনিসটার মাধ্যমে এমন একটা জিনিসকেও বন্দি করা যায় যেটাকে কখনো বন্দি করা সম্ভবই ছিল না। এটা খুবই রেয়ার ও অদ্ভুত একটা শক্তি, আর এজন্যই আমি এখানে এসেছি। এয়ারল্যাং বলে, তুমি যাকে খুঁজছো তার একটা নাম তো অবশ্যই থাকবে। মেয়েটা বলে, তার নাম হচ্ছে চেন শিয়াং। তারপর মেয়েটা ডিল ফাইনাল করে যখন চলে যাচ্ছিল তখন সে বলে, আমার নাম হচ্ছে ওয়াংলু, এখন সরাসরি ইয়াংজু শহরে দেখা হবে। এয়ারল্যাং এর দুইটা বন্ধু ভাবতে থাকে, এই মেয়েটাকে তো দেখে অনেক প্রভাবশালী ও পাওয়ারফুল একজন মনে হচ্ছে, তাহলে সে আমাদের কাছে কেন এসেছে? আমরা তো কোনো অত আহামরি কোনো কাজও করি না, এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে। অন্যদিকে আমরা একটা গ্যাস স্টেশনের দৃশ্য দেখতে পাই। সেখানে বিভিন্ন উড়ন্ত জাহাজের ভিতরে গ্যাস ভরা হয়। সেখানে আমরা ওই ছোট্ট ছেলে চেন শিয়াংকে দেখতে পাই। সে তার কিছু লোকজনদেরকে নিয়ে এখানে এসেছিল আর বলছিল যে আমরা এই গ্যাস স্টেশনকে একেবারে লুট করে ফেলবো। তখন তার সঙ্গে থাকা কিছু ডেমন সেখানে একটা হইচই তৈরি করে দেয় আর সবার মনোযোগ তাদের দিকে নিয়ে আসে। আর চেন শিয়াং এর একটা লোক ক্যাশিয়ারের কাছ থেকে সমস্ত টাকা নিয়ে নেয়। তখন চেন শিয়াং এখানে একটা আন্ডারগ্রাউন্ডে চলে আসে।
করে। সেখানে বিশাল বড় অদ্ভুত ও ভয়ানক একটা ডেমন একটা লিকুইডের মাধ্যমে গ্যাস তৈরি করছিল। চেনশিয়াং খুবই চালাকির সাথে তার অস্ত্রের মাধ্যমে ওই ডেমনটাকে মেরে ফেলে। আর এখানে যে লিকুইড ছিল ওই সমস্ত লিকুইড তার একটা যন্ত্রের ভিতরে বা পাত্রের ভিতরে নিয়ে নেয়। আর সেখানে যে ছোট্ট ডেমনগুলো বন্দী বা বাধ্য হয়ে কাজ করছিল তাদেরকেও মুক্ত করে দেয়। আর এই ছোট ডেমনদের কারণেই সেখানে একটা ছোটখাটো যুদ্ধ শুরু হয়ে যায়। সবার যখন মনোযোগ এই মারামারির মধ্যে ছিল তখন চেনশিয়াং একটা উড়ন্ত গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে এরল্যাং আর তার সাথীরা একটা জায়গায় এসে এখানে টেলিপোর্টেশনের মাধ্যমে অন্য একটা জায়গায় চলে আসে। আর সেখানে এরল্যাং একাই একটা ক্যাসিনোতে চলে যায়। সেখানে এরল্যাং এর একটা লোক কাজ করত, যে সবসময় এরল্যাং এর কাছে সমস্ত খবর পৌঁছে দিত। এরল্যাং ওই লোকটাকে চেনশিয়াং এর বিষয়ে জিজ্ঞাসা করে। এটা শুনে এই লোকটা একটু চিন্তায় পড়ে যায়, কারণ এই ছেলেটার কথা ইদানিং অনেক মানুষেরা জিজ্ঞাসা করছে। আর যারা জিজ্ঞাসা করছে তারা প্রত্যেকেই অনেক ভয়ানক টাইপের লোকজন। তখন সেখানে একটা বানর তার গার্ডদেরকে নিয়ে চলে আসে। এই বানরটা আগে এক সময় অনেক খারাপ একটা বানর ছিল, মানে সে অনেক খারাপ কাজ বা ক্রিমিনাল টাইপের কাজ করত। এরল্যাং আগে যখন একটা ছিল তখন সে এই বানরটাকে একবার জেলখানায় বন্দি করে দিয়েছিল। এখন যেহেতু এরল্যাং এর খারাপ সময় চলছে সেজন্য বানরটা তাকে নিয়ে খিল্লি উড়াইতে শুরু করে। বানরটা বলে, তুমি যখন একটা ছিলে তখন তোমার এই তৃতীয় চোখের মাধ্যমে পাহাড়কেও ভেঙে ফেলতে পারতে, কিন্তু এখন তোমার এই চোখটা একেবারে অন্ধ হয়ে গিয়েছে। তুমি এখন সামান্য একটা গুন্ডা হয়ে গিয়েছো। বানরটা চিৎকার করে সেখানে যতগুলো মানুষ ছিল সবাইকে বলতে থাকে, এই যে ছেলেটা এখানে বসে আছে সে আগে অনেক ভালো ও বড় একটা ছিল, কিন্তু এখন সামান্য একটা বাউন্টি হান্টার হয়ে গিয়েছে। সবাই জিজ্ঞাসা করে যে তার পাওয়ারগুলো তাহলে কোথায় গিয়েছে। বানরটা বলে, আজ থেকে 12 বছর আগে এই ছেলেটার বোন একটা গড হওয়া সত্ত্বেও একটা মানুষকে বিয়ে করেছিল, যেটা হেভেনের নিয়মের বিরুদ্ধে ছিল। সেজন্য এরল্যাং তার বোনকে একটা পাহাড়ের মধ্যে বন্দি করে দিয়েছিল। আর তার বোন পাহাড়ের মধ্যে বন্দি হওয়ার আগে এরল্যাং এর উপর একটা জাদুই চিরাগের মাধ্যমে আক্রমণ করেছিল, যার জন্য তার সমস্ত পাওয়ার শেষ হয়ে তার চোখটা অন্ধ হয়ে যায়। এই বানরটা এখন এরল্যাং এর উপর তার ডেমনদের সাহায্যে আক্রমণ করতে চাচ্ছিল, কিন্তু তখন সেখানে এই দুইটা ডেমন চলে আসে। এরা দুইজন একে অপরের ভাই হয়। এরা দুইজন ভাইও চেনশিয়াংকে খুঁজছিল। এরা দুইজন ওই বানরকে ভয় দেখিয়ে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপর এরল্যাং এর কাছে এসে বলে, আমরা শুনলাম যে তুমিও চেনশিয়াংকে খুঁজছো। এরল্যাং বলে, হ্যাঁ, ওকে খোঁজার জন্য আমাকে একজন কাজ দিয়েছে। এই দুই শক্তিশালী ভাই বলে, আমরা দুইজনও ওকে খুঁজছি, তাই তুমি ওকে না খুঁজলে এটাই তোমার জন্য সবচেয়ে ভালো হয়। কিন্তু এরল্যাং তাদের কোনো কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন সে চেনশিয়াংকে দৌড়াতে দেখতে পায়। চেনশিয়াংকে এখন তার নিজের লোকেরাই ধাওয়া করছিল। সমস্ত ডেমনরা চেনশিয়াংকে ঘিরে ধরে বলে, ওই গ্যাস স্টেশনে তোমার জন্য আমাদের অনেক লোক মারা গিয়েছে, আর আমরা শুনেছি যে তুমি ওখান থেকে একটা বিশেষ ধরনের লিকুইড চুরি করেছো। তুমি ওই লিকুইড চুপচাপ আমাকে দিয়ে দাও, না হলে আমরা তোমাকে মেরে ফেলবো। চেনশিয়াং বলে, কিন্তু এটা আপনারা জানলেন কিভাবে? তখন সেখানে ওই বানরটা তার গার্ডের সঙ্গে চলে আসে আর বলে, এদেরকে আমি বলেছি, কারণ ওই দিন ওই গ্যাস স্টেশনে আমিও উপস্থিত ছিলাম। চেনশিয়াং যখন তাদের সঙ্গে ফাইট করার জন্য চাকু বের করে তখন এরল্যাং নিজের মতো করে সেখান থেকে হেঁটে যাচ্ছিল। এটা দেখে চেনশিয়াং ওই জাদুই লিকুইড এরল্যাং এর হাতে দিয়ে সবার সাথে ফাইট করতে শুরু করে। বাকি সবাই এরল্যাং এর উপর আক্রমণ করে, কারণ তারা এরল্যাংকে চেনশিয়াং এর সাথী মনে করছিল। এরল্যাং তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে তোমরা আমাকে কেন মারছো, কিন্তু তারা কোনো কথা না শুনে শুধু উড়াধুরা মারতে থাকে। এখানে একটা যুদ্ধ হয়ে যায়। চেনশিয়াং সবার সাথে ফাইট করে শেষমেশ তার লিডারকে সে নিজেই মেরে ফেলে। এরল্যাং বলে, তুমি একে মারলে কেন? চেনশিয়াং বলে, যদি আমি একে না মারতাম তাহলে সে ভবিষ্যতে আমার এর চেয়েও বেশি খারাপ অবস্থা করত। এটা বলে সে এরল্যাং এর কাছে ওই জাদুই লিকুইডটা চায়। এরল্যাং বলে, কিন্তু তুমি আমার মতো একটা অচেনা ছেলেকে এভাবে তোমার এত গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন দিয়েছো? চেনশিয়াং বলে, আমি তোমাকে এটা না দিলে তারা বিশ্বাস করতো কিভাবে যে তুমি আর আমি একসঙ্গে কাজ করি? এরল্যাং বলে, আমি এখন এটা তোমাকে যদি ফেরত না দেই তাহলে কি হবে? চেনশিয়াং বলে, তাহলে আমি তোমাকে একেবারে মেরে ফেলবো। এরল্যাং বেশি কথা না বলে তাকে ওই জাদুই লিকুইডটা দিয়ে দেয় আর বলে, তোমার নাম চেনশিয়াং তাই না? এটা শুনে সে অবাক হয়ে বলে, তুমি আমার নাম জানো কিভাবে? এরল্যাং বলে, তোমাকে ধরার জন্য আমাকে একজন কাজ দিয়েছে। তখন হঠাৎ করে এরল্যাং এর মনোযোগ অন্যদিকে চলে গেলে চেনশিয়াং সেখান থেকে পালিয়ে যায় আর সেখানে ওই শক্তিশালী ভাইরা চলে আসে। এই দুই ভাই এই লিডারের ক্ষতস্থান দেখেই বুঝে
বুঝে যায় যে এদেরকে চেন শিয়াং মেরেছে। দুই শক্তিশালী ভাই এই বিষয়ে এয়ারল্যাংকে জিজ্ঞাসা করলে এয়ারল্যাং বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না, এখানে আমি কিছুই করিনি, আমি শুধু এখান দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ওই ছেলেটা তোমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ কেন। তারা দুইজন বলে, এই কথাটা তুমি তোমার মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করো, কারণ চেন শিয়াংও তারই স্টুডেন্ট। এটা শুনে এয়ারল্যাং একদম অবাক হয়ে যায়, কারণ এই বিষয়ে সে কিছুই জানতো না। পরের দিন এয়ারল্যাং একটা জায়গায় চলে আসে, সেখানে সে তার মাস্টারের সঙ্গে দেখা করে। তারা দুইজন একে অপরের সাথে কথা বলতে থাকে। মাস্টারের কথা শুনে আমরা বুঝতে পারি 12 বছর আগে এয়ারল্যাং তার বোনের সাথে অন্য আরেকটা জিনিসকেও পাহাড়ের মধ্যে বন্দি করে দিয়েছিল। যদি ওই জিনিসটা মুক্ত হয়ে যায় তাহলে অনেক বছর আগে হেভেনের শক্তি যেভাবে শেষ হয়ে গিয়েছিল ওইভাবে আবারও শেষ হয়ে যাবে। এভাবে আর ডেমনদের মাঝে আবারও অনেক বড় একটা যুদ্ধ শুরু হয়ে যাবে। মাস্টার আরো কিছু কথা বলে জিজ্ঞাসা করে, তোমার তৃতীয় চোখ কি ভালো হয়েছে? এয়ারল্যাং বলে, না, এখনো ঠিক হয়নি। মাস্টার বলে, এরকম কোনো জাদু শক্তি অবশ্যই থাকবে যেটা তোমার এই তৃতীয় চোখকে অবশ্যই খুলতে সক্ষম হবে। এয়ারল্যাং মাস্টারকে যখন চেন শিয়াং এর বিষয়ে জিজ্ঞাসা করে তখন মাস্টারের চাকর বলে, সে হচ্ছে তোমারই বোনের ছেলে, যাকে তুমি এখানে নিয়ে এসেছিলে। এটা শুনে এয়ারল্যাং অনেক অবাক হয়ে যায়, কারণ সে চেন শিয়াংকে এর আগে কখনোই দেখেনি। মাস্টার বলে, তোমার এই কথাটা এজন্যই মনে নেই কারণ 12 বছর আগে তুমি যখন তাকে এখানে নিয়ে এসেছিলে তখন চেন শিয়াং এর মাত্র কয়েক মাস বয়স ছিল, আর আমি তাকে এখানে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি এটা ভাবতেও পারিনি যে সে তার সিনিয়র একটা স্টুডেন্টকে এখানে মেরে ফেলবে আর একজন হত্যাকারী হয়ে যাবে। তারপরে এয়ারল্যাং মাস্টারের চাকরের সাথে ওই স্টুডেন্টের লাশ দেখতে আসে। সেখানে এয়ারল্যাং স্টুডেন্টের শরীরে একটা অদ্ভুত চিহ্ন দেখতে পায়। তখন ওই চাকর বলে, চেন শিয়াং একটা লোকের সঙ্গে দেখা করেছে, যেই লোকটাও আগে এখানেই ছিল, কিন্তু সে এখানে কিছু নিয়ম কানুন ভঙ্গ করেছিল, যার জন্য মাস্টার ওই লোকটাকে এই স্কুল থেকে বের করে দেয়। চাকরটা আরো বলে, চেন শিয়াং যখন এখান থেকে পালিয়ে গিয়েছিল তখন এই স্টুডেন্টের একটা জিনিস চুরি করে নিয়ে গিয়েছিল। ওই জিনিসটা হচ্ছে লোটাস ল্যাম্প। এই জিনিসটার কথাই ওই মেয়েটা একটু আগে এয়ারল্যাংকে বলেছিল। অন্যদিকে আমরা একটা লোককে দেখি যাকে হেভেন থেকে বের করে দেওয়া হয়েছিল। তার কাছে চেন শিয়াং এসে বলে, আমি ওই স্পেশাল লিকুইডকে চুরি করে এনেছি। ওই লোকটা বলে, এখন তোমাকে লোটাস ল্যাম্পকে খুঁজে বের করতে হবে। চেন শিয়াং বলে, গতকালকে আমি একটা লোকের সঙ্গে দেখা করেছিলাম, ওই লোকটার নাম হচ্ছে এয়ারল্যাং, ওই লোক নাকি আমাকে খুঁজে বেড়াচ্ছে। এই লোকটা বলে, এয়ারল্যাং হচ্ছে তোমার মায়ের ভাই, আর সেই তোমার মাকে ওই পাহাড়ের মধ্যে বন্দি করে দিয়েছিল। এটা শুনে চেন শিয়াং অনেক অবাক হয়ে যায়। ওই লোকটা বলে, এয়ারল্যাং তোমার মায়ের সাথে লোটাস ল্যাম্পকেও টুকরো টুকরো করে ওই পাহাড়ের মধ্যে বন্দি করে দিয়েছিল। এখন তুমি যদি ওই সমস্ত টুকরোকে আবারও একত্র করতে পারো তাহলেই তুমি তোমার মাকে আবার ফিরিয়ে আনতে পারবে। এই লোকটা আরো বলে, তোমার যে মাস্টার রয়েছে সে খুবই খারাপ একটা মানুষ, সে নিজে সবসময় অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে কিন্তু কখনোই ওই কথাগুলোর উপর নিজে আমল করে না। সে আমাকে খুবই অপমান করে হেভেনের ওই স্কুল থেকে আমাকে বের করে দিয়েছিল, আর এখন আমার প্রতিশোধ নেওয়ার সময় চলে এসেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি এয়ারল্যাং গাড়িতে করে একটা জায়গায় যাচ্ছিল আর ভাবছিল যে ওই সুন্দরী মেয়েটা আমাকে বলেছিল যে লোটাস ল্যাম্প হলো তার বোনের জিনিস, কিন্তু তাহলে মাস্টারের চাকর ওই লোটাস ল্যাম্পকে ওই স্টুডেন্টের জিনিস কেন বলল? এটা ভাবতে ভাবতে সে ওই মেয়েটার সাথে দেখা করতে চলে আসে। সে এখানে ওই মেয়েটাকে ডান্স করতে দেখতে পায়। তারপরে এয়ারল্যাং এর সাথে যখন ওয়াংলু অর্থাৎ এই মেয়েটার দেখা হয় তখন তারা একে অপরের সাথে অনেকক্ষণ কথা বলে। এয়ারল্যাং তার ডান্সের এবং তার গানের অনেক প্রশংসা করে। ওয়াংলু বলে, তুমি তো আর কিছু বললে না। এয়ারল্যাং বলে, আমি চেন শিয়াংকে খুঁজে পেয়েছিলাম। ওয়াংলু বলে, তাহলে সে কোথায়? এয়ারল্যাং বলে, সে পালিয়ে গিয়েছে, কিন্তু আমি জানতে পেরেছি সে আর আমি একই স্কুলে পড়াশোনা করেছি, আর আমার আসল নাম হচ্ছে ইয়াং জিয়ান। তুমি আমাকে যে ল্যাম্প অফ উইশেস এর কথা বলেছিলে ওইটা আসলে আমার স্কুলের একটা স্টুডেন্টের ছিল, তো তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে যে ওইটা তোমার বোনের ছিল? ওয়াংলু বলে, কিছু জিনিস যদি গোপন রাখা হয় তাহলে সেটাই তোমার জন্য বেশি ভালো হবে। এটা বলে সে ইয়াং জিয়ানের দিকে একটা আয়না তাক করে, আর ইয়াং জিয়ান কল্পনার দুনিয়ায় চলে যায়। সেখানে ইয়াং জিয়ান তার মাকে দেখতে পায়। তার মা তাকে বলছিল, ওই পাহাড়কে একমাত্র তুমিই খুলতে পারবে, তুমি ওই পাহাড়কে খুলে তোমার বোনকে আবারও মুক্ত করে দাও। তারপরে যখন ইয়াং জিয়ানের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় ওয়াংলু সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু চেন শিয়াং এখন কোথায় রয়েছে সেটা একটা কাগজে লিখে তার জন্য রেখে গিয়েছে। ইয়াং জিয়ান ওই কাগজের দেওয়া ঠিকানায় পৌঁছে সেখানে একটা
ভাঙ্গাচোরা জায়গায় চেন শিয়াংকে দেখতে পায় আর বলে, এতক্ষণে তুমি হয়তো বুঝে গিয়েছো যে আমরা দুইজন খুবই কাছের আত্মীয় হই, আর তুমি আর আমি একই স্কুলে পড়েছি, কিন্তু তোমার সেখানে তোমার ওই সিনিয়রকে মেরে ফেলাটা একদমই উচিত হয়নি। চেন শিয়াং বলে, তুমি ওকে নিয়ে এত চিন্তা করছো কেন? তুমি কি কখনো আমাকে নিয়ে চিন্তা করেছো? সে আমাকে অনেক মারধর করত, আমাকে টর্চার করত, আমাকে খাবার পর্যন্ত খেতে দিত না, সেজন্যই আমি ওকে মেরে ফেলেছি। তখন সেখানে ওই দুই শক্তিশালী ভাই চলে আসে আর চেন শিয়াংকে বলে, তোমাকে তোমার সিনিয়রকে হত্যা করার অপরাধে আমরা গ্রেফতার করতে এসেছি, নিজেকে আমাদের হাতে সঁপে দাও। তখন ইয়াং জিয়ান চেন শিয়ানকে সেখান থেকে পালিয়ে যেতে বলে আর ওই দুই শক্তিশালী ভাই ইয়াং জিয়ানকে বলে, আমরা তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের এইসব থেকে তুমি দূরে থাকো, আর তুমি চেন শিয়াংকেও পালাতে সাহায্য করেছো, সেজন্য এখন না চাইতেও আমাদের তোমাকে গ্রেফতার করতে হবে। ইয়াং জিয়াং বলে, তোমরা বেশি কিছু ভেবো না, আমার কাজ শেষ হলে আমি অটোমেটিক চলে আসব। এটা শুনে ওই দুই ভাই অনেক রাগান্বিত হয়ে যায় আর তাদের অস্ত্র দিয়ে ইয়াং জিয়ানের উপর আক্রমণ করতে শুরু করে। এখানে তাদের মাঝে অনেকক্ষণ একটা যুদ্ধ হতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর একটা বড় প্রাণী এসে ইয়াং জিয়ানকে ধরে ফেলে আর আমরা দেখতে পাই এই দুই ভাইয়ের আরো তৃতীয় একটা ভাই রয়েছে। সে এখানে এসে তার ওই প্রাণীর মাধ্যমে ইয়াং জিয়ানকে ধরে ফেলেছে। তারা বলে, তুমি চেন শিয়াংকে পালাতে সাহায্য করে এই হত্যাকাণ্ডে তোমারও একটা অংশ তুমি নিজেই বানিয়ে ফেলেছো, সেজন্য এখন তোমাকে এই অপরাধে জেলখানায় যেতে হবে। তারা তিন ভাই এটা এজন্যই করছিল যাতে ইয়াং জিয়ান তাদের কোনো কাজে কোনো বাধা না দেয়। তারপরে আমরা ইয়াং জিয়ানকে জেলখানায় দেখতে পাই। তখন সেখানে আমরা ওই ছেলেটাকেও দেখতে পাই যাকে গল্পের শুরুতে বাউন্টি হান্টার হিসেবে ইয়াং জিয়ান ধরে জেলখানায় পাঠিয়ে দিয়েছিল। ইয়াং জিয়ান তার দিকে অত একটা মনোযোগ দেয় না, সে নিজের মতো করে খুবই ঠান্ডা মাথায় এখানে সময় কাটাচ্ছিল। তখন আমরা দেখি ইয়াং জিয়ানের বাকি সাথীরা তাদের ওই উড়ন্ত নৌকা নিয়ে সেখানে এসে ওই জেলখানার উপর আক্রমণ করে দেয়। এটা বুঝতে পেরে ইয়াং জিয়ান তার স্কিলের মাধ্যমে ওই জেলখানা থেকে বের হয়ে আসে আর ওই ছেলেটাকেও তার সাথে নিয়ে নেয়। তারপর তারা একসাথে তাদের উড়ন্ত ওই জাহাজে করে সেখান থেকে পালিয়ে যায়। ওই জেলখানায় অনেক বড় ও ভয়ানক একটা ড্রাগন পাহারা দিচ্ছিল। সে তার পাওয়ারের মাধ্যমে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়াং জিয়ান তবুও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা একটা লাইট হাউসের দৃশ্য দেখি। চেন শিয়াং ওই লোকটার সাথে একটা লাইট হাউসে চলে আসে। সেখানে ওই তিন শক্তিশালী ভাইয়ের চতুর্থ নাম্বার ভাই চেন শিয়াং এর জন্য অপেক্ষা করছিল। আসলে এরা চার ভাই চাচ্ছিল না যে চেন শিয়াং ওই চেরাগের সমস্ত টুকরোগুলোকে একত্র করে ওই পাহাড়ের দরজা খুলে তার মাকে আবারও ওই পাহাড় থেকে বের করে আনে। এখানে চেন শিয়াং এর সাথে থাকা লোকটা ওই চতুর্থ ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে সে যখন ওই চতুর্থ ভাইকে বুঝাইতে ব্যর্থ হয় তখন তারা দুইজন একসাথে ফাইট করতে শুরু করে। এখানে অনেক ভয়ানক একটা ফাইট শুরু হয়ে যায়। ওই 4 নাম্বার ভাইয়ের শক্তি এই লোকটার আগে অনেক বেশি ছিল। এই লোকটা তার সাথে একদমই টিকতে পারছিল না। চেন শিয়াং লুকিয়ে ওই চেরাগের কাছে যাওয়ার চেষ্টা করলে ওই 4 নাম্বার ভাই নিজের ভিতরে থাকা শক্তিশালী আত্মার ছায়াকে বাহিরে বের করে আনে আর তাকে বাধা দেয়। এটা দেখে ওই লোকটাও নিজের ভিতরের ওই শক্তিশালী আত্মাকে বাহিরে বের করে আনে। আর এখানে আরো ভয়ানক লেভেলের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধের এক পর্যায়ে ওই লোকটা তার টাইগারের সাথে অনেক আহত হয়ে যায়। তখন চেন শিয়াং নিজের ভিতরে থাকা ওই শক্তিশালী আত্মাকে বাহিরে বের করে আনে। এটা দেখে ওই 4 নাম্বার ভাই প্রচন্ড অবাক হয়ে যায় যে এত অল্প বয়সে সে এত শক্তিশালী কাজ কিভাবে করতে পারছে। চেন শিয়াং তার মনোযোগ অন্যদিকে নিয়ে গেলে ওই লোকটা তলোয়ার দিয়ে ওই 4 নাম্বার ভাইকে মেরে ফেলে আর চেন শিয়াং ওই চেরাগটা নিয়ে নেয়। তখন আকাশ থেকে অনেকগুলো তলোয়ার বৃষ্টির মতো করে তাদের উপর আক্রমণ করছিল। চেন শিয়াং এর হাতে যেই রশিটা বাঁধা ছিল ওইটা চেরাগের সঙ্গে স্পর্শ লাগলে ওই চেরাগটা জ্বলতে শুরু করে আর ওই তলোয়ারগুলোকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তলোয়ারগুলো ঘুরে ফিরে আবার চেন শিয়াং এর উপর আক্রমণ করতে আসছিল। তখন ওই লোকটা তার সমস্ত শক্তি দিয়ে ওই তলোয়ারগুলোকে আটকানোর চেষ্টা করতে থাকে আর চেন শিয়াংকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর ওই শক্তিশালী 3 ভাই সেখানে চলে আসে। তাদের সঙ্গে আরো একজন ছিল যে ওই তলোয়ারগুলোকে কন্ট্রোল করছিল। এই লোকটা বলে, তোমার সঙ্গে আবারও দেখা করে অনেক ভালো লাগলো। তখন ওই মিস্টেরিয়াস লোকটা ওই সমস্ত তলোয়ারগুলোকে একত্র করে একটা বড় তলোয়ার বানিয়ে ওই লোকটার উপর আক্রমণ করে আর তারা সবাই সেখান থেকে চলে যায়। লোকটা যখন প্রায় মরে যাচ্ছিল তখন ওই লোকটার পোষা প্রাণী সমস্ত শক্তি দিয়ে তার মালিককে বাঁচানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখন সেখানে অন্য আরেকজন চলে আসে আর তাদেরকে আরো খারাপ ভাবে আহত করে দেয়। তারপরে একদম লাস্টে ইয়াং জিয়ান এখানে আসে।
লোকটা ইয়াং জিয়ানকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি তোমাকে সব সময় পছন্দ করতাম, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগলো। ইয়াং জিয়ান চেন শিয়াং এর বিষয়ে জিজ্ঞাসা করে যে সে কোথায়। লোকটা বলে চেন শিয়াং এখান থেকে কোথাও যেন পালিয়ে গিয়েছে। ইয়াং জিয়ান ওই লোকটার শরীরে অনেক ক্ষত চিহ্ন দেখতে পায় আর জিজ্ঞাসা করে যে এগুলো কিভাবে হয়েছে, কিন্তু লোকটা ইয়াং জিয়ানকে কিছু বলার আগেই সে আর তার টাইগার তারা দুজনেই মরে যায়, কারণ তারা অলরেডি অনেক বেশি আহত ছিল। অন্যদিকে আমরা ইয়াং জিয়ান ও তার সাথীদেরকে একসঙ্গে দেখতে পাই। ইয়াং জিয়ানের এখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে সে টেলিপোর্টেশন কিভাবে করবে বুঝতে পারছিল না। ইয়াং জিয়ান জেলখানা থেকে যেই ছেলেকে ছাড়িয়ে এনেছিল ওই ছেলেটা তাদের কাছ থেকে কিছু মূল্যবান পাথর নিয়ে এখানকার গার্ডকে দিয়ে দেয়, আর ওই গার্ড এখান থেকে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয়। আর ইয়াং জিয়ান টেলিপোর্টের মাধ্যমে সেখান থেকে অন্য একটা দুনিয়ায় চলে আসে। সে যেখানে এসেছিল এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সে এখানে আশেপাশে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সামনে দূরে একটা ঘর থেকে উজ্জ্বল আলো দেখতে পায়। তখন আমরা ওই বাড়িতে ওয়াংলুকে দেখতে পাই। চ্যান শিয়াং সেখানে তার কাছে ওই লোটাস ল্যাম্পের সমস্ত টুকরোগুলো একত্র করে নিয়ে আসে। ওয়াংলু টুকরোগুলোকে একত্র করলে ওই চিরাগের ভিতর থেকে অনেক উজ্জ্বল আলো বের হতে শুরু করে। তারা যখন এগুলো করছিল তখন সেখানে ইয়াং জিয়ানকে দেখতে পায়। ইয়াং জিয়ান এখানে এসে চ্যান শিয়াংকে সমস্ত কথা বা ইতিহাস খুলে বলতে থাকে। সে বলে মাউন্ট হুয়ার লোটাস পিকের নিচে ফিনিক্স স্পিরিট রয়েছে, মানে আগুনের আত্মা। সে এত শক্তিশালী যে পুরো দুনিয়াকে ধ্বংস করে ফেলতে পারবে। সে যদি মুক্ত হয়ে যায় তাহলে অনেক বড় একটা সর্বনাশ হয়ে যাবে। দেবী নোয়া ওই লোটাস ল্যাম্প তোমার মাকে দিয়েছিল যাতে তোমার মা সেখান থেকেই ওই ফিনিক্সের উপর যেন নজর রাখতে পারে, কিন্তু 12 বছর আগে ফিনিক্স হঠাৎ করে জেগে ওঠে। ওই ল্যাম্পটা ফিনিক্সকে আটকাতে পারছিল না, সেজন্য আমার মাস্টার আমাকে তোমার মাকে সাহায্য করার জন্য সেখানে পাঠিয়েছিল, কিন্তু ফিনিক্সের পাওয়ার এতই বেশি ছিল যে ওই ল্যাম্পটা ভেঙে যায়। আর একদম শেষ সময় তোমার মা নিজেই ফিনিক্স যেই গর্তে ছিল সেখানে লাফিয়ে পড়ে যাতে সে যেন তাকে আটকাতে পারে, আর আমাকে ওই লোটাস পিককে সিল করে দেওয়ার জন্য বলে দেয়। আমি আমার সমস্ত শক্তিকে ব্যবহার করে লোটাস পিককে একেবারে বন্ধ করে দেই, আর এটার সাথেই ফিনিক্স আর তোমার মা তারা দুজনেই সেখানে বন্দী হয়ে যায়। ওয়াংলু বলে, আর তখন থেকেই তোমার তৃতীয় চোখটা আর কখনোই খুলতে পারোনি, তাই না? চেন শিয়াং বলে, যদি এগুলো সব সত্যি হয়ে থাকে তাহলে তুমি এতদিন আমার সঙ্গে দেখা করতে আসনি কেন? ইয়াং জিয়ান বলে, কারণ আমাদের মাস্টার আমাকে নিষেধ করেছিল যে তুমি বড় না হওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। চেন শিয়াং ওয়াংলুকে আন্টি বলে সম্বোধন করে বলে, এগুলো কি সব সত্যি? আন্টি কথাটা শুনে ইয়াং জিয়ান একদম অবাক হয়ে যায়। ওয়াংলু ইয়াং জিয়ানকে বলে, তোমার মা আর আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। আমার আরো একটা নাম রয়েছে, সেটা হচ্ছে মাউন্ট হুর দেবী। ওয়াংলু তাদেরকে একটা জায়গায় নিয়ে আসে, সেখান থেকে শুধু পাহাড়গুলোকে দেখা যাচ্ছিল। সে বলে, তুমি সামনে ওই যে আলোগুলোকে দেখতে পাচ্ছ, ওগুলোর মানে হচ্ছে ফিনিক্স এখন আবারও জীবিত হয়ে যাচ্ছে, তার শক্তি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সে আরো বলে, ওই ফিনিক্সকে শুধুমাত্র তোমার মাস্টার এখানে বন্দি করে রেখেছে, ওই ফিনিক্সকে আটকে রাখার জন্য হেভেনের শক্তি বেড়ে যাচ্ছে। এই কথাটা একেবারে মিথ্যা। ওই ফিনিক্স এখানে আটকে থাকলেই একমাত্র তোমার মাস্টারের যে স্কুল রয়েছে ওইটা সুরক্ষিত থাকবে, আর এটার জন্যই সে ফিনিক্সকে আটকানোর জন্য তোমাকে এখানে পাঠিয়েছিল। ইয়াং জিয়ান বলে, এটা মিথ্যা, আমার মাস্টার এরকম কেন করবে? তাছাড়া তুমি তো নিজেও জানো না যে অনেক বছর আগে হেভেনের শক্তি আসলেই কমে গিয়েছিল। ওয়াংলু বলে, এটারও একমাত্র কারণ হচ্ছে তোমার মাস্টার, কারণ সেই একমাত্র যে চাচ্ছে না যে ফিনিক্সের আত্মা এখান থেকে মুক্ত হোক। তোমার মাস্টার তোমাকে শুধুমাত্র কাজের জন্য ব্যবহার করেছিল। এখন আমাদের ওই পাহাড়কে ভেঙে তোমার বোনকে মুক্ত করে দেওয়া উচিত। এটা শুনে ইয়াং জিয়ান বিশ্বাস করতে পারছিল না, সেজন্য সে বলে, আমি মাস্টারের কাছে গিয়ে সরাসরি এই কথাটা জিজ্ঞাসা করব, আর চ্যান শিয়াং তুমিও আমার সাথে যাবে। ওয়াংলু বলে, না, তুমি চ্যান শিয়াংকে তোমার মাস্টারের কাছে নিতে পারবে না। এটা শুনে ইয়াং জিয়ান বলে, আমার সন্দেহ হচ্ছে তুমি আমাদেরকে মিথ্যা কথা বলেছ। এটা শুনে ওয়াংলু ইয়াং জিয়ানের উপর আক্রমণ করে তাকে তার মাস্টারের কাছে যাওয়ার জন্য বাধা দেওয়ার চেষ্টা করে। এখানে তাদের মাঝে একটা ফাইট শুরু হয়ে যায়। ইয়াং জিয়ান বলে, আমি এখন সব বুঝতে পেরেছি। এর আগের বার যখন তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল তখন তুমি আমার উপর একটা জাদু করেছিলে, আর আমি স্বপ্নে আমার মাকে দেখেছিলাম, কিন্তু সত্যি হচ্ছে ওইটা আমার মা ছিল না, ওইটা তুমি ছিলে। মানুষদের স্বপ্নের মধ্যে গিয়ে তাদেরকে বিভ্রান্ত করা এটাই তোমার কাজ। আর তাছাড়াও একটু আগে লাইট হাউসের সামনে চ্যান শিয়াং এর সঙ্গে থাকা ওই লোকটা যখন মারা গিয়েছিল তখন আমি তাকে দেখেছিলাম, তার শরীরে অনেক
অনেক ক্ষত চিহ্ন ছিল, কিন্তু বিশেষ করে তার শরীরে আমি খুবই সূক্ষ্ম রেশমি জালের আঘাতের চিহ্ন দেখেছি। শুধু তাই না, চেন শিয়াং এর উপর যাকে হত্যা করার দোষ রয়েছে তার শরীরেও আমি সেরকমই খুবই সূক্ষ্ম রেশমির তৈরি জালের আঘাতের চিহ্ন দেখেছি। আর এখন তুমি আমার উপরে ওই জাল দিয়েই আক্রমণ করেছিলে। তখন আমি তোমার বিষয়ে সবকিছু বুঝতে পেরেছি। ওদের দুইজনকে আর কেউ না, তুমি নিজে মেরেছিলে। চেন শিয়াং অনেক অবাক হয়ে বলে, তুমি এরকমটা কেন করেছিলে? ওয়াংলু বলে, অনেক বছর আগে ওই লোকটাকে মাস্টার হেভেন থেকে বের করে দিয়েছিল, আর তখনই তোমার মা ওই পাহাড়ের মধ্যে বন্দী হয়ে যায়। তারপরে যেই লোকটাকে হেভেন থেকে বের করে দেওয়া হয়েছিল তার সঙ্গে আমার দেখা হয়। তখন আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নেই যে আমরা চেন শিয়াংকে ব্যবহার করব, কারণ এই জাদুই চিরাগকে ঠিক করার মতো একমাত্র তুমিই ছিলে। যখন আমি জানতে পারলাম যে স্কুলে তোমাকে একজন বিরক্ত করছে, তখনই আমি এই জিনিসটার ফায়দা উঠিয়ে ওই স্টুডেন্টকে কোমায় পাঠিয়ে দেই, আর সবাই মনে করে সে মারা গিয়েছে। যার পরে ওই লোকটা তোমার সঙ্গে দেখা করে, আর সেই তোমাকে ওই জাদুই চিরাগ পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। কিন্তু তখন ওই 3 শক্তিশালী ভাই এসে তোমাদের উপর আক্রমণ করে দেয়। এর ফলে হেভেন থেকে বের করে দেওয়া ওই লোকটা অনেক আহত হয়ে যায়, তার অনেক কষ্ট হচ্ছিল, সেজন্যই আমি তাকে মেরে ফেলেছি। এগুলো শুনে ইয়াং জিয়ান তার উপর আক্রমণ করার জন্য তৈরি হতে থাকে, আর বলে তোমার এগুলো করাটা একদমই উচিত হয়নি। আর চেন শিয়াং রাগান্বিত হয়ে ওই জাদুই চিরাগের মাধ্যমে তার ভিতরে থাকা শক্তিশালী আত্মাকে বাহিরে বের করে আনে, কিন্তু সে ওই পাওয়ারকে বেশিক্ষণ কন্ট্রোল করে রাখতে পারে না। চেন শিয়াং অজ্ঞান হয়ে যায়, ওয়াংলু সেখান থেকে পালিয়ে যায়। তারপরে চেন শিয়াং এর যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় তার হাতে যেই রশিটা বাঁধা ছিল ওইটা তার হাতে এখন নেই। সে ওই রশিটা চেন শিয়াং এর হাতে দেখতে পায়। চেন শিয়াং বলে, এই রশিটা তোমার মা নিজের চুল দিয়ে বানিয়েছিল, আর তিনি নিজেই তোমার হাতে এটা লাগিয়ে দিয়েছিল। চেন শিয়াং বলে, আমি তো সারা জীবন চেষ্টা করেও এটাকে কখনোই আমার হাত থেকে খুলতে পারিনি, তাহলে তুমি এটা কিভাবে করলে? ইয়াং জিয়ান বলে, আমি জানি না, হয়তো আমি তোমার মামা হই সেজন্য আমি এটা করতে পেরেছি। তারপর ইয়াং জিয়ান বলে, চলো তুমি আর আমি একাই ওই পাহাড়ের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আমরা নিজেরাই চেক করে দেখি সে সত্যি বলেছে না মিথ্যা বলেছে। তারা দুইজন অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। চেন শিয়াং ইয়াং জিয়ানের কাছ থেকে অনেক কুংফু স্কিল শিখতে শুরু করে। কিছুক্ষণ পর তারা দুইজন চেন শিয়াং এর মায়ের বাড়িতে চলে আসে। সেখানে চেন শিয়াং তার ছোটবেলার পুরাতন কিছু স্মৃতি দেখতে পায়, এবং তার ছোটবেলার কিছু দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে। তখন ইয়াং জিয়ান তার হাতের মাধ্যমে একটা গুপ্ত দরজা খুলে ফেলে। তারা ওই রাস্তা দিয়ে একসাথে সামনে এগিয়ে যেখানে চেন শিয়াং এর মা বন্দী অবস্থায় ছিল সেখানে চলে আসে। সেখানে ইয়াং জিয়ান তার হাতের ওই অস্ত্রটাও দেখতে পায়, যেটা দিয়ে সে পাহাড়কে বন্ধ করেছিল। ইয়াং জিয়ান সেখানে কাউকে দেখতে পায়। সে যখন একটু কাছে যায় তখন সেখানে ওয়াংলুকে দেখতে পায়, আর হঠাৎ করে সেখানে সবকিছু একদম কাচের মতো ভেঙে যেতে শুরু করে, আর ইয়াং জিয়ান একটা জালে আটকে যায়। তখন সেখানে এরা 3 জন ভাই চলে আসে আর চেন শিয়াংকে ধরে ফেলে। এখানে আমরা জানতে পারি ইয়াং জিয়ান যখন অনেক ছোট ছিল তখন এই ফিনিক্স অন্য একটা পাহাড়ে বন্দী ছিল, এবং সে ওই পাহাড় থেকেও নিজেকে বের করার চেষ্টা করছিল। এটা দেখে ইয়াং জিয়ানের মা নিজেকে স্যাক্রিফাইস করে ওই পাহাড়ে ফিনিক্সকে বন্ধ করে দিয়েছিল, যেরকমটা ইয়াং জিয়ানের বোন করেছে। তখন আমরা ইয়াং জিয়ান যেই ট্র্যাপে ফেসে গিয়েছিল সেখানে তার মাস্টারকে দেখতে পাই। ইয়াং জিয়ান বলে, আপনি আমাকে এখানে কেন বন্দী করেছেন? মাস্টার বলে, অনেক বছর আগে তুমি তোমার মাকে মুক্ত করার জন্য শেষবার এই মাউন্ট হুয়া পাহাড়কে ভেঙে ফিনিক্সকে মুক্ত করে দিয়েছিলে, যার পরে সব জায়গায় শুধু ধ্বংসলীলা চলতে শুরু করে, আর এটার জন্যই হেভেনের সমস্ত শক্তিগুলো একেবারে শেষ হয়ে যাচ্ছিল। তারপরে তোমার বোন যখন ওই পাহাড়ে ঝাঁপ মেরে নিজের সাথে ফিনিক্সকে আবারও বন্দী করে দিয়েছিল, তখন আবার সমস্ত জায়গায় শান্তি চলে আসে। আর এখন আমি একদমই চাই না যে তোমার বোনের ছেলে তোমার মতোই তার মাকে বাঁচানোর জন্য এই মাউন্ট হুয়া পাহাড়কে ভেঙে আবারও ওই ফিনিক্সকে মুক্ত করে দেখ। এটা হলে আবারও হেভেনের সমস্ত শক্তি শেষ হয়ে যাবে। এটা শুনে ওয়াংলু বলে, তোমার এখন অন্য একটা রাস্তা দেখা উচিত। তুমি সবসময় শুধু ইয়াং জিয়ানের পরিবার থেকে যে কোনো একজন মহিলাকে এখানে ফিনিক্সের সাথে বন্দী করে দাও। এটা করা
করাটা একদমই ঠিক হচ্ছে না। মাস্টার তাদের কোনো কথা না শুনে ওয়াংলু আর চেন শিয়াংকেও ইয়াং জিয়ানের সাথে একটা স্ক্রলের ভিতর বন্ধ করে দেয়। তখন এই বাকি তিনজন তাদের পাওয়ার দিয়ে ইয়াং জিয়ান ও বাকি সবার উপর আক্রমণ করতে শুরু করে। এই আক্রমণ থেকে বাঁচার জন্য চেন শিয়াং ওই চেরাগের মাধ্যমে একটা শিল্ড তৈরি করে আর ওই আক্রমণগুলোকে থামানোর চেষ্টা করতে থাকে। তখন ওই পাহাড়ের মধ্য থেকে ফিনিক্স বের হয়ে তার হাতের পাখার মাধ্যমে, যেই ম্যাজিকের মাধ্যমে ইয়াং জিয়ান ও বাকি সবাইকে বন্দি রাখা হয়েছিল, ওই ম্যাজিকটাকে মাঝখান থেকে কেটে ফেলে। ইয়াং জিয়ান যখন দেখতে পায় ফিনিক্সের পাওয়ার এত বেশি যে সে মাস্টারের তৈরি এই ম্যাজিক্যাল স্ক্রলটাকে ভেঙে ফেলছে, তখন সে দৌড়ে ওই ফিনিক্সের পাখাকে ধরে ফেলে আর এই ফিনিক্সের পাওয়ারের সাহায্যে সে তার তৃতীয় চোখটাকে আবারও খুলতে সক্ষম হয় আর সে আবারও আগের মতোই অনেক শক্তিশালী একজন হয়ে যায়। ইয়াং জিয়ান তার শক্তি দিয়ে নিজের ভিতরের আত্মাটাকে বাহিরে বের করে আনে আর বাকি তিনজনও তাদের জাদুই আত্মাকে বাহিরে বের করে আনে আর তাদের মাঝে একটা লড়াই শুরু হয়ে যায়। লড়াইয়ের এক পর্যায়ে ইয়াং জিয়ান একটু আহত হয়ে দূরে ছিটকে পড়ে। ইয়াং জিয়ান আবারও উঠে তার তৃতীয় চোখের মাধ্যমে তার ওই অস্ত্রটাকে আবারও হাতে উঠিয়ে নেয় আর অনেক পাওয়ার দিয়ে তার মাস্টার ও বাকি সবাইকেই এক নিমিষেই এখানে মেরে শেষ করে দেয়। নিজের মাস্টারকে মেরে ফেলার জন্য ইয়াং জিয়ানের চোখে তার মাস্টারের সঙ্গে কাটানো সব মুহূর্তগুলো ভেসে উঠতে শুরু করে। ওয়াংলু আর চেন শিয়াং ওই ম্যাজিক্যাল স্ক্রোল থেকে বাহিরে বের হয়ে আসে। তখন তারা সেখানে ফিনিক্সের পাখা দেখতে পায়। ইয়াং জিয়ান চেন শিয়াংকে বলে, তুমি তোমার ওই চেরাগের মাধ্যমে ওই পাহাড়কে খুলে দাও, কারণ আমি জানি এই ফিনিক্স এক না একদিন অবশ্যই এখান থেকে বের হয়ে যাবে। চেন শিয়াং তার পাওয়ারের মাধ্যমে ওই পাহাড়টাকে ভেঙে ফেলে আর তারা সবাই নিচে পড়ে যায়। চেন শিয়াং আশেপাশে তার মাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর সে তার মাকে খুঁজে পেয়ে যায়। সে দৌড়ে তার মাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু সেটা তার মা ছিল না, সেটা শুধু তার মায়ের আত্মা ছিল। এতগুলো বছর পরে সে যখন তার ছেলে ও ভাইকে দেখতে পায় তখন অনেক মন খারাপ করে আর এখান থেকে চিরতরে চলে যাওয়ার সময় সে ইয়াং জিয়ানকে বলে যায় যে আমার ছেলের সবসময় খেয়াল রেখো। এটা বলে চেন শিয়াং এর মা সেখান থেকে চলে যায়। চেন শিয়াং তার মায়ের আত্মাকে চিরতরে বিদায় নিতে দেখে অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। ইয়াং জিয়ান বলে, তোমার মায়ের আত্মা এখন ফাইনালি মুক্ত হয়ে গিয়েছে, তার আত্মা এখন শান্তি পেয়েছে। গল্পের একদম শেষে আমরা ওই বানরটাকে দেখতে পাই যে এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। সে একটা ছেলেকে এতক্ষণ বসে বসে ইয়াং জিয়ানের জীবনের এই গল্পটা শোনাচ্ছিল। এই বানরের এই গল্প শোনানোর দৃশ্য দেখিয়ে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়।